সো ফাইনালি আজকে আবার অনেক দিন পর আমাদের সঙ্গে আছে দেবযানী। থ্যাংক ইউ সবাইকে আমাকে এত 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 উইশ করার জন্য যে দিদি তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, আবার আমরা তোমাদেরকে দেখতে চাই, আবার দেখতে চাই, গেট ওয়েল সুন। ফাইনালি আমাকে তো আসতেই হতো, আমি কোথায় থ্যাংক যাবো। ইউ সবাইকে, মানে এত সবাই ওর জন্য প্রার্থনা করেছে, ওর জন্য মেসেজ পাঠিয়েছে। আমি ওকে রীতিমতো হসপিটাল বেডে গিয়ে ওকে দেখেছি যে দেখ তোকে এত কেউ তোর জন্য প্রার্থনা করছে, তোকে কিন্তু এদের জন্য হলো একবার আসতেই হবে। আমাকে সবাই ভালোবাসে সত্যি, মানে এটা না হলে, হ্যাঁ তার সাথে অনেক প্রশ্নও আছে যে সাডেনলি তোমার সাথে এমন কি হলো যে অপারেশন থিয়েটারে যেতে হয়েছে, ঠিকই তো ছিলে, তারপর কি হলো। তো সেই সব প্রশ্নের আজকে আমরা উত্তর দেব, কারণ আমি বেসিক্যালি অভিষেককে বলেছিলাম যে আমি ঠিক হয়ে আসবো, তারপরে আমি নিজেই উত্তর দেব সবাইকে। কারণ তখন সত্যি বলতে আমাদের মেন্টাল কন্ডিশন ওরকম ছিল না, আর ওকে নিয়ে এতটা এদিকে দৌড়াদৌড়ি, হঠাৎ করে এমন কিছু হয়েছিল যে দৌড়াদৌড়ি করতে গিয়ে তো আমার পক্ষে পসিবল ছিল না প্রত্যেকটা জিনিসের ইন ডিটেলস আমার পক্ষে সত্যি পসিবল ছিল না সবাইকে জানানো। তবুও আমি পোস্ট করে দিতে, যখন দেখলাম অনেকে লিখছিল তখন আমি একটা পোস্ট করেছিলাম ওর কি হয়েছে, তো দেখলাম অনেকে। হ্যাঁ আজকে বলি, আমাকে অনেকে বলেছে যে তোমার, অনেকেই জিজ্ঞাসা করেছো যেটা প্রথমেই যে কি হয়েছিল। আমি বিগত প্রায় 2 সপ্তাহ ধরে একটা ব্লাড ক্লট লক্ষ্য করি আমার পায়ের ঠিক কোমরের মাঝখানে, ব্যাপারটা বুঝে যাও কোথায়, ওইখানে আমি দেখি যে ব্লাড ক্লট হয়ে গেছে, মানে ব্লাডটা চারিদিকে ছড়াচ্ছে না, একটা জায়গায় জমে গেছে, স্টিফ হয়ে গেছে। তো আমি প্রথমে ভাবলাম যে ঠিক আছে, কোথাও হয়তো ব্যথা লেগেছে বা কোথাও হয়তো ধাক্কা লেগে গেছে। আমি অভিষেককেও বললাম যে এরকম, তো আমাকে বললো যে একটা গাইনোলজিস্টকে দেখানো উচিত। তো সে আমাদেরকে পেন কিলার আমাকে খেতে দিল, প্যারাসিটামল দিল, তো 10 দিনের কোর্স দিল একটা টানা। আমি দেখি তাও ব্যথা কমছে না, এবং জায়গাটা খুব বড় ফুলে গেছে। তো আমার তো প্রচন্ড পরিমাণে ভয় লাগতে শুরু করে দিল যে আমি হাঁটতে পারছি না, বসতে পারছি না, ওই ব্যথা থেকে জ্বর আসছে, ভিডিও করতে পারছি না। আর আমি একটা এমন কাজ ফ্রিকি মানুষ যে আমার মানে এটা আমি যে দেখছি এতদিন পর যে আমার কি ভালো লাগছে, আমি মানে আই কান্ট এক্সপ্লেন গাইজ। সবই মহাদেবের, থ্যাংক ইউ সো মাচ ঠাকুর, থ্যাংক ইউ। তো আমি হঠাৎ করে আমার মাকে ফোন করে বলি যে মা এরকম প্রচণ্ড পরিমাণে আমার ব্যথা হচ্ছে, আমি বসতে পারছি না, উঠতে পারছি না, হাঁটতে পারছি না, শুটে যেতে পারছি না কোথাও, তো আমি কি করব? মা বলছে ঠিক আছে দাঁড়া আমি আসছি, 5 problems 1 solution, আমি আসছি, ওকে ওয়েট। তো মা এলো, মা ভালো করে জায়গাটা দেখার পরে বললো যে এটা ফোড়া টাইপের কিছু একটা হয়েছে, কিন্তু সেটা স্কিনের বাইরে হয়নি, ভেতরে হয়েছে, মানে ওর কোনো মুখ ছিল না তখন। এক্স্যাক্টলি, যদি ফোড়াটা বাইরে হতো তো আমরা ইজিলি সেটাকে বাইরে ড্রেসিং করে বের করা যেত। যেহেতু ভেতরে হয়েছে, ওখান থেকে আমার একটা ভয় শুরু হয়ে যায়, যেহেতু পুঁজটা বেরোচ্ছেও না, মানে বেসিক্যালি এটা পুঁজ হয়ে গেছে ওই জায়গাটায়, রক্ত জমে জমে, যে ওটা বেরোচ্ছেও না, ওটাকে ওষুধ খাইয়েও বাইরে বের করা যাচ্ছে না, তো কি উপায় কি এটার? আর ও এতটাই আমি 2 দিন আগে এসে আমার পাওয়ার, ওর শুধু এনার্জিটা আমি নিজেই দেখছি, একটু আগে পর্যন্ত রীতিমতো কেলিয়ে পড়েছিল, ক্যামেরা দেখতেই ওর অন্যরকম এনার্জি চলে এসেছে। সব তোমাদের ভালোবাসা। তো আমি তারপর আমাকে নারায়ণা হসপিটালে ভর্তি করা হয়, যেটা আর ব্যাপারটা এমনই একটা সিচুয়েশন হয়েছিল যে ও আমাকে সবকিছু খুলে বলতেও পারছে না, তো আমিও ভয় পাচ্ছি যে কি ব্যাপারটা ঠিক কি হচ্ছে। আমি বলছি তুই আমাকে না দেখা, বলছে না। তো এই করতে করতে হ্যাঁ আলটিমেটলি কাকিমা এলো, কাকিমাকেও দেখানোর পরে আমরা বুঝতে পারলাম যে বিষয়টা ফোড়া গোছের কিছু। প্রচন্ড বৃষ্টি, কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে একটা ক্যাবের ড্রাইভারকে খুব কষ্ট করে আমরা পেলাম, সত্যি সেটাও ভগবানের কৃপাতেই। তো ওখানে গেলাম আমরা নারায়ণা হসপিটালে, ডাক্তার পরের দিন এলেন। প্রথম দিনই আমাকে হাতে এখানে একটা চ্যানেল করা হয়, এটা দেখতে পাচ্ছ হয়তো এখনো ফুলে আছে, গুবলু হয়ে আছে হাতটা, তো এমনি গুবলু হয়ে থাকে, যাই হোক। তো তারপর হচ্ছে পরের দিন, মানে গোটা রাত যেদিনকে আমি অ্যাডমিট হলাম হসপিটালে, গোটা রাত আমার ঘুম আসছে না, আমার হাতে ফোন নেই, আমার হাতে কিচ্ছু নেই, আমি বলতে পারছি না লোককে যে আমি শুধু অভিষেককে বললাম প্লিজ সবাইকে একটু জানাও যে আমি কদিন ভিডিও পোস্ট করতে পারবো না বিকজ অফ
আমি হসপিটালে আছি বা আমার কিছু একটা ইনফেকশন হয়েছে, ডিসক্রিপশন কিছু বলো না, যে ডেসক্রাইব করো না, কারণ ওটা আমিই করবো ক্যামেরার সামনে এসে। তো ওই সারা রাত আমার ঘুম আসেনি, আমি প্রচুর কেঁদেছি, বাট মানে কি আমি বুঝতে পারছি না আমি কি করব। তো পরের দিন ডক্টর এলেন, আমার তখন মানে চ্যানেল হয়ে গেছে, হাতে সব ঝুলছে এদিক ওদিক, ঠিক আছে, মানে কি যেন বলে ওটাকে, ওষুধ আসছে এখান থেকে ডাইরেক্ট রক্তে মিশে যাচ্ছে। ওর এটা ফার্স্ট টাইম হসপিটালাইজ ছিল, তো ওর কাছে এগুলো সবকিছু একদম অনেকটাই নতুন আর অনেকটাই ভয়ের বিষয়টা ছিল। মানে আমি জানি না আমার সাথে কি হচ্ছে। আমার এই পাশে আমি দেখছি একজন তার পায়ের অপারেশন হয়েছে, এইদিকে একজন তার হয়তো অন্য কোথাও অপারেশন, সবাই মানে খুব কষ্টের মধ্যে আছে। না আমি যাই হোক কোনোভাবে সেই রাতটা গেছে। পরের দিন যখন ডক্টর এলো, তখন ডক্টর এসে আমার জায়গাটা ভালো করে এক্সামিন করে বলল অপারেশন করতে হবে দেবযানী, কোনো অপশন নেই। আমি বলছি ওকে। আমি বললাম যতই হোক 1 তারিখের আগে যেন অপারেশন চাই, কারণ 1 তারিখে আমাদের কোর্ট ম্যারেজ গাইজ। যেই অ্যানাউন্সমেন্টটা আমরা চেয়েছিলাম করতে, এইভাবে করবো কোনোদিন ভাবতে পারিনি যে এইভাবে অ্যানাউন্স করতে হবে। বাট 1 তারিখ আমাদের কোর্ট ম্যারেজ। তো আমি ডক্টরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমি কিচ্ছু জানি না, আমাকে 1 তারিখের আগে আপনাকে অপারেশন করতে হবে। মা আর অভিষেকও অনেক রিকোয়েস্ট করেছিল অবভিয়াসলি। তো সেদিনও পুরো প্যানিকে যায় আমার, কি হবে পরের দিন সকালবেলা 10টার সময় আমার অপারেশন আছে। তো অভিষেক একবার করে আসছে, চিরুনি দিতে আসছে, চলে যাচ্ছে দেখার নাম করে। আমাকে এসে বলছে কষ্ট পাস না কিন্তু, আমি কিন্তু তোর সাথে আছি। আমি বুঝতে পারছি ভেতর কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে, কিন্তু ওর চোখ মুখ তখন দেখে রীতিমতো ভয় লাগছিল আমার নিজেরই, যে ও একটা ভয় আছে বুঝতে পারছি। ও প্রচন্ড চাপা, তো প্রকাশ করে না। তো ও দেখছি ও চুপচাপ বলছে না আমি ঠিক আছি, কিন্তু গলার ভয়েস ততক্ষণ অন্যরকম হয়ে গেছে। আমি প্রকাশ করিনি কারণ আমি জানি যে বাইরে মা আছে, ওকে মাকে সামলাতে হচ্ছে। বাবা আমার পুলিশ অফিসার, তো অবভিয়াসলি জানো যাদের বাবা পুলিশ অফিসার হুটহাট করে তারা দুমদাম করে আসতে পারে না কাজের জন্য, বাবাকে সামলাতে হচ্ছে। বাট উনি ওখান থেকে কন্টিনিউয়াস ফোনে ছিলেন আমাদের সঙ্গে, কন্টিনিউয়াস ফোন করে সবকিছু ডিটেলস নেওয়া, যেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা। শুধু আমার বাবা মা না, ওর বাবা মাও, আমার শাশুমা, শাশুড়ি, তারাও আমাকে। এইখানে একমাত্র 1 মিনিট তোকে পজ করে বলে দিচ্ছি, কয়েকজনের প্রশ্ন ছিল যে এখানে আমাদের মা বাবারা কি ছিলেন না? হ্যাঁ ছিলেন, এটাই হচ্ছে কারণ। হ্যাঁ, তারা আমাদের ক্যামেরার সামনে হয়তো আসেননি, কারণ তারা ক্যামেরার সঙ্গে স্বাচ্ছন্দ্য নয়। আমরা ক্যামেরার সামনে এসে আমরা ছবি তুলে পোস্ট করেছি, তো দেখলাম কয়েকজন নিচে কমেন্ট করেছিল যে তোদের মা বাবা নেই, বা এরকম তোমরা একাই সবকিছু করছো, তোমাদের মা বাবারা কি একটুখানি আসতে পারেন না? তো আমি বলছি হ্যাঁ, তারা ছিলেন, আমাদের সঙ্গে সবসময় ছিলেন, কিন্তু ক্যামেরার সামনে আমরা দুটো মুখী ছিলাম। সবাই ক্যামেরার সামনে ঠিক আসতে পছন্দ করে না, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, পরের দিন আমি অপারেশন থিয়েটারে যখন যাই, এবার আসছে গল্প, ঠিক আছে। তখন আমি শুধু মহাদেবকে ডাকছি ঠাকুর, এবং আই ডোন্ট নো ওয়াই আমার ওই টাইম আমি খুব ইমোশনাল হয়ে যাই, এবং এখনও। কারণ আমি এই 1 তারিখটার জন্য বেসিক্যালি আমি আর অভিষেক জীবনে অনেক যুদ্ধ করেছি 1 তারিখটার জন্য। 1 তারিখটা যবে আসবে তার জন্য আমাদের অনেক যুদ্ধ আছে, স্ট্রাগল আছে, যে না আমাদের বিয়ে হবে, আমরা একসাথে সুখে সংসার করব, ঠিক আছে। তো আমি যখন দেখলাম যে 1 তারিখটা আসার আগেই আমি শুধু ঠাকুরকে একটা জিনিসই বললাম যে আমাকে তুমি 1 তারিখ অবধি ঠাকুর ঠিক করে দাও। আমি আর তারপরে ঠিক করে দিয়েছে তো তোকে, এখনো বলতে ইমোশনাল ঠিক আছে। আমি যখন ওটিতে যাচ্ছি, আমি তখন দেখলাম আমাকে তো বেডে শুইয়ে দিয়েছে, আমি তখন দেখলাম যে অভিষেক আর মা বাইরে দাঁড়িয়ে আছে। আমি তখনও ঠাকুরকে শুধু বলছি যে আমি আর একটু কিছুদিন আর এক্সটেন্ড করতে চাই আমার জীবনের, আর বেশি দিন লাগবে না, আমি আর কিছুদিন বাঁচতে চাই, আর কিছুদিন আমি একটু রেস্ট নিয়ে নে। না ঠিক আছে, আই এম ওকে নাও। তো আমার এখনো মনে আছে যখন আমার অ্যানেস্থেসিয়া, যখন আমাকে অজ্ঞান করা হয় পুরোপুরি, তখন অজ্ঞান যখন করা হয়, তখন আই লাস্ট রিমেম্বার লাইন, যেটা আমার এখনো মনে আছে, যে আমি আবার অভির কাছে যেতে চাই, ঠাকুর আমাকে তুমি ঠিক করে দাও, যাতে
আমি যাতে এই যন্ত্রণাটাকে হজম করে যে আমার জন্য অপেক্ষা করছে আমি যেন তার কাছে যেতে পারি। আমার কিচ্ছু মনে নেই। তারপর অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আমার অপারেশন হয়েছে। আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি দেখলাম যে আমি একটা বেডের ওপর, পুরো চাদর গায়ে দেওয়া, এখানে স্যালাইন লাগানো। আমি শুধু একটা ওয়ার্ডের কোনো দাদা ছিল মনে হয়, আমি জিজ্ঞাসা করলাম আমার কি অপারেশন হয়ে গেছে? তো বললো হ্যাঁ তোমার অপারেশন হয়ে গেছে। তো আমি যখন বেরিয়ে এলাম অপারেশন থিয়েটার থেকে, আমি তখন দেখছি অভিষেক হাসছে আমাকে দেখে। এবং ওটার থেকে মানে ভালো জিনিস, ওটার থেকে খুশি হয়তো আরে পৃথিবীতে কিছু হতে পারে না। মানে ওটা হচ্ছে পৃথিবীর আই থিঙ্ক সব থেকে বেস্ট মোমেন্ট ছিল আমার কাছে, যখন আমি বেরিয়ে এসে দেখলাম যে আচ্ছা তুই একটু পজ নিয়ে নিও একটু। যখন আমি দেখলাম যে আমার ও মা এতটা ইমোশনাল, ও সেদিনকে রীতিমতো যাওয়ার আগে আমাকে হাত ধরে বলছে ও উল্টো আমাকে বলছে চিন্তা করিস না আমি ঠিক হয়ে যাবো, আমি ঠিক আসলাম। আমি তো জানি তুই ঠিক হয়ে আসবি। আমি এই গোটা জার্নিতে যদি কিছু শিখে থাকি, আমার সাথে যেটা হয়েছে, আমরা খুব ছোট ছোট রিজনে ব্রেকআপ করে ফেলি, খুব ছোট ছোট রিজনে। মানে আমাদের এই জেনারেশনে আমি এটা দেখেছি যে পছন্দ হচ্ছে না ব্রেকআপ, ভালো দেখতে লাগছে না ব্রেকআপ। কিন্তু আমাদের কাছে সত্যি সময়টা খুব ছোট্ট। মানে আমি এটা দেখেছি, আমার পাশে একজন দাদু, তার বউ অ্যাডমিট হয়ে এসে তার চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিচ্ছে। শোনো তো ভালোবাসাটা সত্যি খুব অদ্ভুত জিনিস। মানে আমিও দেখছি ওটা ভিজিটিং আওয়ারে, ভদ্রমহিলা, অনেক বয়স্ক, উনি বয়স্ক একজন ভদ্রমহিলা, এবং ওনার হাজবেন্ড এসছেন, উনি দেখছি চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়ে দিচ্ছে, এবং সে এরকম মানে ওনার পিছনে যখন দাঁড়িয়ে তখন আড়াল করে শার্টের এটা দিয়ে চোখ মুছছে, হ্যাঁ, যাতে বুঝতে দিচ্ছে না যে যাতে না পারে যে মানে উনিও যে কাঁদছেন ভিতরে। তো আমি একটা কথা, ওয়ান থিং আই লার্ন ফ্রম দিস এন্টায়ার জার্নি, যে আমাদের প্রত্যেকের হাতে সময়টা খুব কম, খুব লিমিটেড। আজ আছি, কাল আমি নাও থাকতে পারি, আমি পরশুদিন কেউ দেখেনি কালকে। তো আজ যে তোমাকে কাছে আছে, যে তোমাকে ভালোবাসছে, তুমি তাকে ভালোবেসে নাও। কারণ আমার এখনো মনে আছে ওই কিছু সময় যখন আমার কাছে জ্ঞান যাবে, আমি তখনও ঠাকুরকে ডাকছি যেন আমি আবার অভিষেকের কাছে যেতে পারি, আবার যেন আমি ওকে গিয়ে জড়িয়ে ধরতে পারি, আবার যেন গিয়ে আমি ওর সাথে যত ধরনের বদমাইশি করেছি, এই করেছি, সব করতে পারি। এবং যখন আমি দেখলাম বাড়িতে এসে যে ও আমার পাশে শুয়ে আছে, এটার থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তো চিটিং করা, অন্য কাউকে ছেড়ে দেওয়া, এগুলো না খুব খুব ছোট্ট জিনিস এগুলো। যদি সত্যি কাউকে কেউ ভালোবেসে থাকে, আমি তো নিজে দেখেছি, ও আসছে একবার করে, ঠিক আছে, ও বলছে না ওর কষ্ট হচ্ছে, ও চলে যাচ্ছে, আমাকে বলছে কি রে কুট্টু কি করছিস, দিয়ে চলে যাচ্ছে। আমি জানি ও চোখ ছলছল করছে, ও কাঁদতে পারছে না আমার সামনে। আই থিঙ্ক তোকে ছাড়া আমার আর কোনো গতি নেই জীবনে। সে তো নেই তুই হচ্ছে এরকমই চোখ মোচ বলছি আমি ভিডিও ক্যামেরাতে, তো ক্যামেরার সামনে এসে পুরো কেঁদে দিলি। আর একটা জিনিস, ইমোশনাল পার্ট পাশে রেখে, আমরা সবাই যখন আমাদের সাথে খুব ছোট ছোট জিনিস হয়, আমি যেটা মিস্টেক ওটাই হোয়াট আই লার্ন ফ্রম মাই মিস্টেক ওয়ান্স এগেন, যে আমি ভাবি যে একটা ছোট্ট জিনিস হলো তো আমরা সেটা ইগনোর করে যাই। প্লিজ আমার মতো ভুল করবেন না। আমি যদি তখনই কোনো একটা বড় কোনো ডাক্তারকে দেখাতাম, তাহলে আমি অনেক আগে সুস্থ হয়ে যেতাম। এতদিনে হয়তো বড় বা ছোট মানে ওটা ম্যাটার করে না, মানে প্রপার আমরা যেন প্রপার গাইডেন্সটার জন্য যেন ওয়েট না করি, যেন সঙ্গে সঙ্গে যেন আমরা স্টেপটা নিই। কেন ছোট জিনিস কখন যে কতটা বড় হয়ে যাবে সেটা আমরাও বুঝতে পারি না, আমাদের সবসময় হাতে থাকে না এগুলো। লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আমি আবারও একটা কথা বলছি, ওইটুকু টাইমে আমার লাইফের অভিজ্ঞতা হয়ে গেছে যে
কোনো গ্যারেন্টি নেই, সিরিয়াসলি নো গ্যারেন্টি এট অল। আজকে তুমি যাকে বলছো ফোন করে গালি দিচ্ছ, খিস্তি দিচ্ছ, ঠিক আছে, কাল সেই মানুষটা নাই থাকতে পারে, নেই। আমি ওইটুকু সময় শুধু ভাবলাম যে আমরা কত একসাথে ঘুরে বেরিয়েছি, একসাথে কত বদমাইশি করেছি, এই করেছি সেই করেছি, ঠাকুর আমাকে আর একবার এই লাইফটা ফেরত দাও। এবং যখন সেটা ঠাকুর দিয়েছে, এবং যখন তোকে আমার জীবনে দিয়েছে, আমার মনে হয় তুই হচ্ছিস আমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট একটা গিফট। এবং আমি যদি বেঁচে ফিরি এবং আমি যদি ওখান থেকে সার্ভাইভ করে আসি এবং শুধু শুধু তোকে আরেকবার দেখবো বলে, ব্যাস, আর কোনো রিজন ছিল না। আর আমি যখন ফেসবুক খুললাম তখন আমি দেখি অজস্র দেবজারিদি আমি তোমাকে আবার দেখতে চাই, দেবজারি অভিষেক দা আমি তোমাকে আবার দেখতে চাই, এতটা ভালোবাসা। সত্যি আমি জানুয়ারি মাসের মাঝখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, আজ অবধি এত ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে, মানে আমি তোমাদেরকে, আমি জানি না, আমি তোমাদেরকে প্রমিস করছি যে যতদিন আমি আছি আর এই ভিডিও চলছে আমি কোনোদিন একটা বিন্দু মাত্র রেস্ট নেব না। হ্যাঁ, অবভিয়াসলি রিকভারিতে যতটা টাইম লাগে, আজ অবধি তোমাদেরকে হাসিয়ে এসেছি, এখনও হাসছি, আর যতদিন আছি আমি অভিষেক দুজনেই তোমাদেরকে হাসিয়ে যাবো, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার প্রমিস। একদমই তাই। এবার ক্যামেরা অন করতে আমি যে ওর যে এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছি না, এটা ক্যামেরা অন হওয়ার আগে, সত্যি বলছি, বিশ্বাস করো সবাই, এই ফর্মটা আমি একটু আগে পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। জাস্ট ক্যামেরাটা অন হলো অ্যান্ড সাডেন ইটস লাইক পুফ, দেবযানী পুরো অন্যরকম। তো ও মানে ও বাঁচেই হচ্ছে এরকমভাবে। আমি লিটারালি আমি ওর অপারেশনের আগের দিন রাত্রেবেলা একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটা আমি পোস্ট করেইছিলাম হচ্ছে, মানে ওর যারা ওকে ভালোবাসে সবাই একটুখানি ওর ভালোবাসা মানে দেখিয়েছিল। আর সেটা লিটারালি ও মানে ইয়েতে ওটিতে যাওয়ার আগে ওকে আমি বললাম যে দেখ তুই শুধু একবার এটা দেখে যা। ও দেখেও ছিল, সকালে ভিডিওটা দেখেছিল এবং আমি ওকে যখন দেখালাম একবার, ও বলছে চিন্তা করিস না অভিষেক, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। তোমরা যেভাবে পাশে থেকেছো বরাবর, আবারও প্রমাণ করে দিয়েছো যে তোমাদের ভালোবাসার কাছে আমরা মানে সত্যি ঋণী, এই ভালোবাসার কাছে আমরা ঋণী, আমরা মানে কৃতজ্ঞ। এত শর্ট টাইমের মধ্যে এতটা ভালোবাসা, এতটা, আজকেও যখন কোনো বাইরে গেলে, যখন কেউ, আমি যখন ওটিতেও ছিলাম, আমাকে কত দিদিরা এসে আমাকে বলেছে দেবযানী তুমি অ্যাডমিট আছো, তোমার আমি কত ভিডিও দেখি, কত হাসি, বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করি, বরের সাথে শেয়ার করি। আমার কাছে এটাই অনেক, এটাই আমার ওষুধ, আমার ওই নর্মাল ওষুধ, ঠিক আছে, এটাই হচ্ছে আমার মেডিসিন। এটা তো অবভিয়াসলি, বাট আর একবারও থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা অনেকটা লম্বা, বাট অনেক কিছু এক্সপ্লেন করার ছিল। আর একটা, মেনটেন দ্য হাইজিন, ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা এই কদিনে খুব ভালোভাবে শিখেছি যে হাইজিনটা ভাই সবসময়, হাত মানে খাওয়া দাওয়ার আগে হাত ধোয়া, পরে এগুলো প্রত্যেকটা জিনিস নোক মেনটেন করা, কেন প্রাইভেট পার্টস নো ম্যাটার হোয়াট তুমি, আর হ্যাঁ যতটা পারবে পাবলিক টয়লেট যখনই তোমরা ইউজ করতে, কারণ এগুলো আমার শিক্ষা না, ডাক্তারবাবু আমার মাথায় এগুলো ঢুকিয়েছে। অলওয়েজ ইউজ দ্য পি সেফ, যদি অপশন না থাকে একদম, তাহলে মানে পি সেফও নেই। ওয়াশ দ্য ওয়াশরুম ভেরি, লাইক খুব ভালোভাবে ওয়াশরুম ক্লিয়ার করো, নাহলে অনেক ধরনের মেয়েদের, আই থিঙ্ক ছেলেদেরও অনেক প্রবলেম হয়, প্রবলেম হয়। হ্যাঁ, মানে হাইজিন মেনটেন করতে হবে অ্যাটলিস্ট, কারণ আমরা অনেক সময় যাচ্ছি এগুলো ওভারলুক করি ছোটো ছোটো জিনিসগুলো, কারণ ঠিক আছে গায়ে লাগাই না এই জিনিসগুলো, কিন্তু ইনফেকশন এমন একটা জিনিস কখন কিভাবে কোথায় হয়ে যাবে আমরা বুঝতেও পারবো না, আর সেটা থেকে যে ইন ফিউচার বড় কিছু হবে না এটারও কোনো গ্যারেন্টি নেই। তো বেটার যে ওটাকে আগে থেকে প্রিভেন্ট করা। এইভাবে আমাদের পাশে থেকো, আশীর্বাদ করো। খুব একটা বড় করে কোর্ট ম্যারেজটা হয়তো ছোট্ট করে করব, বাট ছবি তো তোমরা দেখতে পাবে, তাই না বল? আমি একটা লাল রঙের শাড়ি পরছি বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ, আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। আচ্ছা, ওর লাল রঙের শাড়ির সঙ্গে আমার কি পরলে ভালো লাগবে আমাকে একটু জানিও তো কমেন্টে। আবার